সমস্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য এই কোশ্চেনটা। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, অথবা দিয়ে বলা আছে আইন হলো স্বাধীনতার শর্ত, ব্যাখ্যা করো। এই যে আইন হলো স্বাধীনতার শর্ত, এটি একটি লাইন তুলে প্রশ্নটি করা হয়েছে। মানে যে আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক লিখতে হবে। মানে আইন এবং স্বাধীনতা কোনো কোনো সময় পরিপূরক, আবার কোনো সময় আইন এবং স্বাধীনতা পরস্পরের পরিপন্থী। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। চলো তাহলে প্রথমে ভূমিকা দেওয়া আছে। রাষ্ট্রবিজ্ঞানের পাঠে দুটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে আইন এবং স্বাধীনতা। কারণ আইন ও স্বাধীনতাকে পরস্পরের পরিপূরক ভাবা হয় এবং বলা হয় আইন হলো স্বাধীনতার শর্ত। আবার যারা অবাধ স্বাধীনতা বা অনিয়ন্ত্রিত স্বাধীনতা এবং স্বাধীনতা প্রকৃত অর্থে সমার্থক ভাবেন, তাদের কাছে আইন ও স্বাধীনতার ধারণা দুটি পরস্পর বিরোধী। তাহলে আইন এবং স্বাধীনতা পরস্পরের কিন্তু পরিপূরক ভাবা হয়। তাহলে আইনের মাধ্যমে ব্যক্তি তার স্বাধীনতা পেয়ে থাকে। আবার অন্যদিকে যারা বলেছেন আইন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী, তাদের মতে আইনই একমাত্র ব্যক্তির স্বাধীনতাকে হরণ করতে পারে, বা তারা বলেছেন অবাধ স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে বাধা হলো তোমার হচ্ছে এই আইন। এই জন্য তারা আইন এবং স্বাধীনতা পরস্পর দুটি পৃথক বা পরিপন্থী বলে মনে করেছেন। এইখানে পরস্পর বিরোধী মতের উপস্থিতি বলে একটা পয়েন্ট আছে। আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক কেন্দ্র করে পরস্পর দুটি মতের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথমে যেসব রাষ্ট্রবিজ্ঞানীগণ আছেন তারা হলেন জেরেমি বেন্থাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, হারবার্ট স্পেন্সার, হামবোল্ড প্রমুখ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ। তারা বলেছেন কি আইন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী, মানে আইন এবং স্বাধীনতা পরস্পরের পরিপন্থী। তারা মনে করেন রাষ্ট্রীয় আইনের দ্বারাই ব্যক্তি স্বাধীনতাকে সংকুচিত করা হয়, বা একমাত্র রাষ্ট্রীয় আইনই ব্যক্তি স্বাধীনতাকে হরণ করতে পারে। আবার বলা যেতে পারে ব্যক্তি স্বাধীনতা আইনের দ্বারা লঙ্ঘিত হয়। অন্যদিকে আর্নেস্ট বার্কার, ল্যাস্কি, রিচি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ আইন ও স্বাধীনতা পরস্পরের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেটা তারা মনে করেন। তারা মনে করেন আইন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়, পরস্পরের পরিপূরক। এর দেখা গেছে আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক। আইন ও স্বাধীনতা পরস্পরের যে পরিপূরক, সেটা পয়েন্ট। বার্কারের মধ্যে স্বাধীনতা হচ্ছে আপেক্ষিক, মানে প্রত্যেকের স্বাধীনতা অপরের স্বাধীনতার সঙ্গে জড়িত। প্রত্যেক ব্যক্তি তার সীমাবদ্ধ যে গণ্ডি আছে সেই গণ্ডির মধ্যে থেকেই কিন্তু তার স্বাধীনতা সে ভোগ করতে পারে। তার নিজের গণ্ডির মধ্যে থেকেই তার স্বাধীনতা ভোগ করতে পারে, এই বিষয়টা লক্ষ্য নজর করবে তোমার আইন। এইখানে বার্কার স্বাধীনতা বলতে বলেছেন যেটা, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত স্বাধীনতার কথা বলেছেন। এখানে আইন ঠিক করে দেয় যে ব্যক্তি কোন স্বাধীনতাটা ভোগ করতে পারবে। এখানে বার্কার বলেছেন এইভাবে যে আইন ব্যক্তি স্বাধীনতাকে সংকুচিত করছে বলে আমরা মনে করছি, সেটা কিন্তু আদৌ না। সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে আইন প্রসারিত করছে, বা আইনের মাধ্যমে ব্যক্তি তার স্বাধীনতাটা ভোগ করছে। ব্যক্তির যে ব্যক্তিত্বের বিকাশ, একটা পরিবেশ সৃষ্টি করছে আইন। অর্থাৎ আইন এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়, একে অপরের পরিপূরক। পরের পয়েন্ট আছে আইন হলো স্বাধীনতার শর্ত। এখানে কোশ্চেনটা যখন আলোচনা শুরু করেছিলাম তখন বলছিলাম যে একটা লাইন তুলে কোশ্চেনটা হয়েছে আইন হলো স্বাধীনতার শর্ত, ব্যাখ্যা করো। আইন ছাড়া স্বাধীনতা কিন্তু দুর্বল। স্বাধীনতা আইনের দ্বারাই একমাত্র সবল হতে পারে বা শক্তিশালী হতে পারে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত অধিকারের ভিত্তিতেই স্বাধীনতার সৃষ্টি হয়। একমাত্র রাষ্ট্রের মধ্যে যে আইন আছে সেই আইনই তোমার হচ্ছে অধিকারকে কী করে স্বীকৃতি দেয় এবং হচ্ছে সংরক্ষিত করে। এই জন্য প্রতিটি রাষ্ট্রে স্বাধীনতার অধিকার আইনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। মানে আইনের দ্বারাই একমাত্র স্বাধীনতার পরিবেশ সৃষ্টি হতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রেতে যে আইন আছে সে আইনের মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তির স্বাধীনতাকে সংরক্ষণ করা। এই জন্য বলা যায় আইন হলো স্বাধীনতার শর্ত। পরে আছে আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। আইন শুধুমাত্র স্বাধীনতাকে যে রক্ষা করে সেটাই না, স্বাধীনতার ক্ষেত্রটা, মানে কে কোন বিষয়ে স্বাধীনতা আরও বৃদ্ধি করে কোন কোন দিক থেকে, সেই বিষয়টাও কিন্তু আইন দেখে। যেমন হচ্ছে শ্রমিক কল্যাণ যে আইন আছে, সেখানে শ্রমিক শ্রেণীর স্বাধীনতাকে দেখা হয়েছে। এই আইনের মাধ্যমে যাতে সব শ্রমিক তার স্বাধীনতা পায় সেদিকেই লক্ষ্য রাখা হয়েছে।
এই আইনের আরেকটি দিক আছে, শাসক গোষ্ঠী কোনোভাবেই যাতে দুর্বল শ্রেণীকে অত্যাচার করতে না পারে সেদিকেও কিন্তু দেখে এই আইন। তাহলে বলা যেতে পারে আইন কিন্তু ব্যক্তির স্বাধীনতার ক্ষেত্রকে আরো প্রসারিত করছে। এই আইনটা তৈরি হয়েছে বলেই তো শ্রমিক শ্রেণীরা তার স্বাধীনতা পাচ্ছে, অধিকার পাচ্ছে। মালিক শ্রেণীর অত্যাচারের হাত থেকে বা স্বেচ্ছাচারিতার হাত থেকে শ্রমিক শ্রেণী রক্ষা পাচ্ছে। তাহলে আইনই কিন্তু এগুলো সবকিছু করেছে। এই দিক থেকে বলা যায় আইন স্বাধীনতার ক্ষেত্রটাকে প্রসারিত করেছে। এই কথা বলতে গিয়ে অধ্যাপক যে রিচি তিনি বলেছেন, স্বাধীনতা বলতে যদি আত্মবিকাশের জন্য আবশ্যক সুযোগ সুবিধাকে বোঝায় তবে তা অবশ্যই আইনের দ্বারা সৃষ্ট। তাহলে একমাত্র আইনই পারে স্বাধীনতাকে রক্ষা করতে এবং আইনই পারে ব্যক্তিকে তার স্বাধীনতা দিতে। বিয়ে আছে আইন ও স্বাধীনতা পরস্পরের বিরোধী। প্রথম যে পয়েন্টটা আছে, নিয়ন্ত্রণহীন স্বাধীনতা স্বেচ্ছাচারের নামান্তর। অনেকে স্বাধীনতা বলতে অবাধ স্বাধীনতাকে বোঝায়, নিয়ন্ত্রণবিহীন স্বাধীনতাকে বোঝেন। তা কেউ যদি অবাধ স্বাধীনতা পান তাহলে অন্য কারো স্বাধীনতা সংকুচিত হচ্ছে। মানে কেউ যদি বেশি স্বাধীনতা পেয়ে যাচ্ছে মানে অন্য কেউ কিন্তু স্বাধীনতা কম পাচ্ছে। তাই আইনের মাধ্যমে ব্যক্তির বিকাশের জন্য যতটা প্রয়োজন ততটাই স্বাধীনতা দেওয়া উচিত। তা যে স্বাধীনতা অপরের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে আইন তাকেই নিয়ন্ত্রণ করে। তা না হলে কিন্তু স্বাধীনতাটা অর্থহীন হয়ে পড়বে। তাই বারবার বলেছেন প্রত্যেক ব্যক্তি স্বাধীন হওয়া উচিত। তবে সেই স্বাধীনতাটা কোনোভাবেই অবাধ হতে পারে না। এইখানে উইলবি বলেছেন নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতার অস্তিত্ব সম্ভব। তাহলে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা কিন্তু খারাপ। তাই একটা নিয়ন্ত্রিত স্বাধীনতা দিতে হবে। নিয়ন্ত্রিত স্বাধীনতা দিলেই তবে তার ব্যক্তিত্বর বিকাশ ঘটাতে পারবে। পরে আছে আইন ও স্বাধীনতা রাষ্ট্রের প্রকৃতির উপর নির্ভরশীল। মানে কোন রাষ্ট্রে কি ধরনের আইন এবং স্বাধীনতা ব্যক্তি পাবে সেটা কিন্তু রাষ্ট্রের প্রকৃতির উপর নির্ভরশীল। রাষ্ট্রের প্রকৃতি পড়তে গিয়ে আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্রীয় প্রকৃতির এবং একনায়কতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই ব্যবস্থার উপরে আইন এবং স্বাধীনতাকে ব্যাখ্যা করা হবে। আইনের সঙ্গে স্বাধীনতার সম্পর্ক যেমন, তেমনই আবার রাষ্ট্র ব্যবস্থা যে প্রকৃতি তার উপরেও কিন্তু আইন এবং স্বাধীনতাটা নির্ভরশীল। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের কাজ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা বা ব্যক্তি স্বাধীনতা রক্ষায় ভূমিকা পালন করা। কিন্তু এর ঠিক উল্টোটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। সেখানে ব্যক্তির কোনো রকম কোনো স্বাধীনতা থাকে না বা আইন করে রাষ্ট্র যে আইন করে ব্যক্তি স্বাধীনতা দেবে তারও কোনো ব্যবস্থা নেই। এই রকম ব্যবস্থা তোমার স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দেখা যায়। এখানে তোমার যে জনগণের কোনো স্বার্থই দেখা হয় না। মুষ্টিমেয় যে ব্যক্তি আছে যাদের দ্বারা রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে তাদেরই স্বার্থেই আইন এবং স্বাধীনতা তৈরি হয়ে থাকে। সেখানে জনগণের কোনো ভূমিকাই লক্ষ্য করা যায় না। তাহলে বোঝা গেছে গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কীভাবে আইন এবং স্বাধীনতা কাজ করে ব্যক্তির ক্ষেত্রে। তারপরে আছে মার্ক্সীয় ধারণা। মার্ক্সীয় ধারণায় আইন এবং স্বাধীনতা কিভাবে কাজ করে। মার্ক্সবাদীরা বলেছেন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় আইন কিন্তু বৈষম্যমূলক হয়। কীরকম? বৈষম্যমূলকের আইনের ধরন হচ্ছে শোষণপন্থী এবং প্রকৃত স্বাধীনতার বিরোধী। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে তোমার ধনবৈষম্যমূলক যে পুঁজিবাদী সমাজ আছে সেই পুঁজিবাদী সমাজের মুষ্টিমেয় যে বিত্তবান শ্রেণী আছে, মানে যাদের দ্বারাই পুরো রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে, যাদের দ্বারা বলতে গেলে মুষ্টিমেয় কিছু পুঁজিবাদী, মানে যাদের প্রচুর টাকা পয়সা আছে তাদের দ্বারাই কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই আইন এবং স্বাধীনতা রয়েছে। তাই অর্থনৈতিক দিক থেকে যেসব প্রতিপত্তিশালী শ্রেণী আছে তারাই একমাত্র স্বাধীনতা ভোগ করতে পারে বা তাদের জন্যই রাষ্ট্র স্বাধীনতাকে সুনিশ্চিত করে। এই ধরনের যে শাসন ব্যবস্থা, এই ধনবৈষম্যমূলক শাসন ব্যবস্থায়, এই ধনবৈষম্যমূলক যে সমাজ ব্যবস্থা, এখানে পুঁজিপতি যে শ্রেণী তারা সংখ্যা লঘিষ্ঠ। কিন্তু অন্যদিকে এই ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ যে জনগণ তারা কোনোরকমভাবেই স্বাধীনতা ভোগ করতে পারে না। কারণ সব স্বাধীনতাটাই পুঁজিপতি শ্রেণীরাই ভোগ করছে। মার্ক্সবাদীরা এখানে আরও ব্যাখ্যা দিয়ে বলেছেন যে একমাত্র শ্রেণীহীন শোষণহীন যে সমাজ ব্যবস্থাটা, মানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা, সেইখানেই ব্যক্তি, সকল ব্যক্তি তার স্বাধীনতা এবং অধিকার পাবে। সকলের স্বাধীনতা সৃষ্টি করবে এবং সংরক্ষণ করবে এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পরে যে সমাজ ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে সাম্যবাদী সমাজ ব্যবস্থাটা। এই সাম্যবাদী সমাজ ব্যবস্থাটাতেই সকল জনগণ তার নিজের মতো করে স্বাধীনতা বা অধিকার ভোগ করবে এবং ওই সমাজ ব্যবস্থাটায় ব্যক্তির স্বাধীনতার অনুকূল হয়ে উঠবে। এটা গেল মার্ক্সবাদীদের
ধারণা আইন এবং স্বাধীনতা সম্পর্কে। পরে আছে নৈরাজ্যবাদী ধারণা। নৈরাজ্যবাদী কারা? নৈরাজ্যবাদী হচ্ছে তারাই যারা রাষ্ট্র জিনিসটাকেই বিশ্বাস করে না বা রাষ্ট্রের তত্ত্বটাকেই বিশ্বাস করে না, তারাকে বলা হয় নৈরাজ্যবাদী। এই নৈরাজ্যবাদীরা কারা? গডউইন, বাকুনিন প্রমুখ হচ্ছে নৈরাজ্যবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ। তারা বলেছেন এই যে রাষ্ট্র এবং তার যে রাষ্ট্রীয় আইন ব্যক্তি স্বাধীনতার পক্ষে খুবই ক্ষতিকারক। এই জন্য নৈরাজ্যবাদীরা কোনোভাবেই আইনটাকে স্বীকার করেননি বা রাষ্ট্রীয় আইনটাকে তারা মেনে নিতে পারেননি। এরপরে আছে উপসংহার। দেখবে উপসংহারটা 3 লাইন দেওয়া আছে। দেখবে উপরিক্ত আলোচনাগুলি বিশ্লেষণ করলে বলা যায় আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। আইন ছাড়া স্বাধীনতার অস্তিত্ব কিন্তু কল্পনা করা যায় না। আবার আইনই এমন একটা দিক যেখানে স্বাধীনতার রক্ষক হিসাবে কাজ করে, তেমনি স্বাধীনতা সম্প্রসারণের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে তোমার আইন। এভাবে আইন এবং স্বাধীনতা পরস্পরের যে পরিপূরক এবং পরস্পরের যে পরিপন্থী এটা আলোচনা করবে, দেওয়া আছে। দেখবে বিষয়টা সহজভাবে বোঝানো আছে, বলা হয়েছে। ও দেখবে, পড়বে, বারবার দেখবে, বারবার শুনবে, শুনলে বুঝতে পারবে। সহজ করে লেখা আছে পরস্পরের বিরোধী, পরস্পরের পরিপূরক। মার্ক্সবাদীরা আইন স্বাধীনতা সম্পর্কে কী বলেছেন, নৈরাজ্যবাদীরা কী বলেছেন সে সম্পর্কে বিশদে আলোচনা রয়েছে। এটা গ্র্যাজুয়েশন বা 11 ক্লাসের জন্য লাগে দিলাম। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।